Face Off, powered by 24 Hours TV. নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি তুহিনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ফেস অফ। রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বিরাট একটা রাজনৈতিক জল্পনা আমরা দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধী ঐক্য, প্রায় 17 থেকে 18টি বিরোধী দল এক ছাতার তলায় আসলো। এবার নজরে উপরাষ্ট্রপতি নির্বাচন। উপরাষ্ট্রপতি হিসেবে ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ 10ই আগস্ট শেষ হচ্ছে এবং 19শে জুলাই উপরাষ্ট্রপতি পদে মনোনয়নের শেষ তারিখ চলে গিয়েছে এবং আগামী 6ই আগস্ট নির্বাচন হবে। আমরা প্রত্যেকেই সেটা জানি, হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। তবে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সেরকম কোনো সক্রিয় ভূমিকা আমরা বিরোধীদের তরফে দেখতে পাচ্ছি না, যেটা আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। কেন দেখতে পাচ্ছি না, এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে। আজকে আমরা ফেস অফে আলোচনার বিষয় সেটাও রেখেছি। এমনিতে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের 360 ডিগ্রি ঘুরে যাওয়া রথের দিন তিনি বলেছিলেন যদি দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি নির্বাচন হিসেবে আগে বলতো এনডিএ তরফ থেকে, তাহলে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী প্রত্যাহার এই কথাও বলেন এবং ভেবে দেখা যেত, এরকম একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তারপরে কিন্তু বিরোধী ঐক্যে কোথাও একটা চির খেয়েছে। এই প্রশ্ন তুলেছে, আমরা এর আগেও এই নিয়ে প্যানেল করেছি, সেখানে মুখপাত্ররা বলেছেন, কংগ্রেস মুখপাত্ররাও বলেছেন যে কোথাও একটা বিরোধী ঐক্যে চির খাওয়া, এই যে ভুল করেছেন সিপিআইএমের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে, সেটাও আমরা আমাদেরই প্যানেলে বলতে দেখেছি। তো এবার বিরোধীরা কি তাই জন্যই এতটা দেরি করছেন, তাড়াহুড়ো করতে চাইছেন না, আগ বাড়িয়ে নাম প্রকাশ করছেন না, আগের মতো ভুল করতে চাইছে না? এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, পর্যবেক্ষক যারা রয়েছেন, তারা বলছেন। এবং উপরাষ্ট্রপতি যেহেতু রাজ্যসভা চালাবে, তাই রাজনীতিক কোনো একটা ব্যক্তিত্ব প্রথম পছন্দ হবে, এমনই কিন্তু ইতিমধ্যেই তথ্য বলছে, এমনই সূত্রের খবর আমাদের কাছে আসছে। অন্যদিকে আরো একটা তরজা শুরু হয়েছে, যেটাও আজকে আমাদের আলোচনার মূল বিষয় থাকবে। কারণ এনডিএর তরফে ইতিমধ্যে যে নামগুলো উঠে আসছে, সেই নামগুলো আমি একটু আপনাদের বলবো। মুক্তার আব্বাস নকভির নাম প্রথমেই রয়েছে। কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেপতুল্লাহ, তার নামও রয়েছে। এবং রয়েছে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এরও নাম। এই দৌড়ে তিনিও রয়েছেন, রিপোর্ট কিন্তু এমনই বলছে। তবে এই দৌড়ে যিনি এগিয়ে রয়েছেন তিনি হলেন মুক্তার আব্বাস নকভি। কারণ আমরা জানি তিনি মন্ত্রী পদ থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। আর যে কারণে উপরাষ্ট্রপতিতে তার নামে এক গুঞ্জনটা কোথাও গিয়ে অনেকাংশে বেশি বৃদ্ধি হয়েছে। দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন। এবং মুসলিম মুখ, আমরা জানি নুপুর শর্মা নিয়ে একাধিক বিষয় নিয়ে কিভাবে বিজেপি একটা ব্যাকফুটে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা হয়, তাহলে বিরোধীরা ঠিক কি করবে, এটাও একটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন। এবং রাজনৈতিক বিশ্লেষকরাই বা এটাকে কিভাবে দেখছেন, আসুন এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে আজকের ফেস অফে কারা কারা রয়েছেন প্রথমে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে আজকে রয়েছেন অরিত্র সাহা তৃণমূলের তরফ থেকে, রয়েছেন দিতা কর বিজেপি তরফ থেকে, রয়েছেন পূজা রয় কংগ্রেসের তরফ থেকে, রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশেষজ্ঞ। প্রত্যেককেই আমি স্বাগত জানাবো। স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করবো। আমি প্রথমেই আসবো তৃণমূলের কাছেই আসা যাক। অরিত্র সাহা আমার সঙ্গে রয়েছেন, আমি অরিত্র বাবুর কাছে আসি। অরিত্র বাবু, রাষ্ট্রপতি নির্বাচনে যেই তৎপরতাটা আমরা দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল একমাত্র মুখ এবং তাকে লক্ষ্য করেই এতগুলো বিরোধী দল তারা এক ছাতার তলায় আসলো। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 360 ডিগ্রি ঘুরে যাওয়া, তারপরে সেটা নিয়েও একটা সমালোচনা আমরা দেখলাম প্রত্যেকটা জায়গাতেই। এবং এই উপরাষ্ট্রপতি নিয়ে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। তৃণমূলের কি পদক্ষেপ উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে? প্রথমে এই প্রশ্নটাই থাকবে আপনার কাছে। প্যানেলিস্টকে দেখুন, রাষ্ট্রপতি নির্বাচন যেই সময় হচ্ছে এবং উপরাষ্ট্রপতি নির্বাচন যে সময় হচ্ছে তার মধ্যে অনেকটাই গ্যাপ রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে আগেই তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে অনেকবার মিটিং করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করেছে এবং প্রত্যেক রাজনৈতিক দল, কংগ্রেস হোক, সিপিএম হোক, এনডিএ হোক, যারাই আছে তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে এবং সকলের জোটে যশবন্ত সিনহাকে কিন্তু, আমার সাউন্ডটা রিপিট হচ্ছে। আচ্ছা,
আপনার সাউন্ড আপনি ব্যাক পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আমি প্রোডাকশন কন্ট্রোলকে অবশ্যই একটু বলবো দেখার জন্য। এবং প্রত্যেকের হস্তক্ষেপে কিন্তু ইয়াশওয়ান্ত সিনহাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং এবার আসি উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি থেকে যে দৌড়ে সব থেকে এগিয়ে আছে, মোহাম্মদ আব্বাস নাকভি, সামথিং লাইক দ্যাট, মুখতার আব্বাস নাকভি। মুখতার আব্বাস নাকভি তিনি কিন্তু একজন সংখ্যালঘু সেলের কিন্তু চিফ। বিজেপি যখন সংখ্যালঘু সেলকে চিফের কে উপরাষ্ট্রপতি নির্বাচনে এগোচ্ছে, তখন কিন্তু সেটা বিজেপি বলছে যে আমরা সংখ্যালঘুকে সামনে রাখছি, মাইনরিটিকে সামনে রেখে আমরা কাজটা করছি। যখন তৃণমূল কংগ্রেস যখন মাইনরিটিকে সামনে রাখে সেটা কিন্তু তোষণ হয়ে যায়, কিন্তু বিজেপি যখন সামনে রাখে সেটা কিন্তু ড্যামেজ কন্ট্রোল হিসেবে বিজেপি দেখাতে যায়। আমরা সকলেই দেখেছি নুপুর শর্মা কিভাবে মোহাম্মদ ফফেদকে কিভাবে অপমান করেছে, কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। সুতরাং বিজেপির কাছে এই রাজনীতিটা কোনো নতুন না, ওনারা ধর্ম নিয়ে আগাগোড়া খেলেছে এবং ধর্ম নিয়েই ওনারা খেলবে, অন্য কিছু রাজনৈতিক কিছু নেই। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস যথেষ্ট তৎপর আছে এবং মানুষ বিজেপিকে চায় না, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় এবং কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের যে ক্যান্ডিডেট হবে তার নাম ঘোষণা হবে। কিন্তু তার আগে কংগ্রেস, সিপিএম এবং সকল অন্যান্য রাজনৈতিক দলের সাথে আগে মিটিং হবে, মিটিং করে খুব শীঘ্রই এটা ঘোষণা হবে, এটা আমি দলের পক্ষ থেকে বলছি। আচ্ছা বেশ, আমি এই জায়গা থেকে একটু পূজা ম্যামের কাছে আসবো। আমি যে বিষয়টা নিয়ে যেটা অরিত্র বাবু যেটা বললেন যে এই ব্যাপারে কথা হবে, খুব শীঘ্রই নাম ঘোষণা হবে। তো আমরা দেখেছিলাম ঠিক রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রথের দিন ঘোষণার পরেই একটা বিরোধী ঐক্যের চির, এবং এটা তো একটা আমরা জানি যে উপলক্ষ মাত্র, আসল আমরা বলছিলাম যে 24-এর লোকসভা নির্বাচনকে ঘিরে এই বিরোধী ঐক্য, এবং সেখানে একটা চির ধরেছিল। এবারে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকাটা ঠিক কি? সেখানে কি মিটিং এ যাচ্ছেন, তারা সাথ দিচ্ছেন তৃণমূলের সঙ্গে? দেখুন, এটা সম্পর্কে চিন না, এটা 360 খেয়েছে। আমরা দেখি মমতা ব্যানার্জি যে 18টা দলের জোট হয়ে বা এটা করেছে, মানে এটা বেসিক কিছু নাই, কারণ কি ওদিক থেকে যে শুনে আবে দেয় ওনার ভাই মানে অনেক অনেক নেটওয়ার্ক টেনশন আছে জীবনে, অনেক নেতা নেত্রীদেরকে। তো যাই হোক, আমি জানি না, কারণ কি 18টা দল এটা বুঝে গেছে যে ব্যানার্জি যে কোনো মুহূর্তে পাল্টে যায়। এটা আমরা বাংলার রাজনীতিতে বরাবর দেখে থাকি। আমরা কংগ্রেস তো এটাতে একদম ভুক্তভোগী, মানে উনি যেভাবে বেইমানি আমাদের সাথে করেছেন, সেটা আমি যাচ্ছি না সেই দিকে। তবে মানে উপরাষ্ট্রপতিতে সবাই আমার মনে হয় এটা একটু ভাববে, কারণ আলটিমেটলি ওখান থেকে আমাদের দামোদর ভাই যা বলবে সেটা নিয়েই আমাদের এখানে দিদি ভাই কাজ করবে। হ্যাঁ, তো এরা ভাই বোনের ব্যাপার, ওরা কিভাবে চালাবে মানে রাজ্য দেশ ওরা নিজেরা বুঝে নিচ্ছে, নিজেদের মধ্যে বাটপাটি করে নিচ্ছে। তো একই ব্যাপার, মানে আমি তৃণমূলকে আলাদা করে কিছু দেখছি না। মোদি দিদি ভাই ভাই না না, পূজা ম্যামের কাছে আমার সেই প্রশ্নটাই রয়েছে, তাও তো আমরা সেই বিরোধী ঐক্যের ক্ষেত্রে আপনাদেরকে দেখতে পেলাম, এবং তারপরেও আপনারা কাকে সমর্থন করলেন? ইয়াসবন্ত সিনহাকে আপনারা সমর্থন করলেন, যিনি বিজেপির। আমি পূজা ম্যামকে একটু বিরত করলাম, কারণ কি আপনার কথা ঠিক স্পষ্ট হচ্ছে না। আমি বলবো যে আরো একবার রিজয়েন করার জন্য, কারণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আই থিঙ্ক। আমি একটু বলবো রিজয়েন করার জন্য। আমি একটু দিতা ম্যামের কাছে আসবো। দিতা ম্যামের কাছে যে বিষয়টা নিয়ে আসবো, একটু আগেই যেটা অরিত্র বাবু বলছিলেন যে যখন আমরা দেখেছি রাজ্যে কোনো মুখ নিয়ে আসা হয় মুসলিম মুখের ক্ষেত্রে, তখন বলা হয় তৃণমূল তোষণ করছে, তোষণের রাজনীতি। আর ঠিক এই জায়গায় যখন একটা মুসলিম মুখের কথা বলা হচ্ছে, ইতিমধ্যে সামনে আসছে, যদিও এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি পদপ্রার্থীর ক্ষেত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে, অরিত্র বাবু যেটা বললেন যে কোথাও একটা ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে বিজেপি মুসলিম মুখ নিয়ে এসে, কি বলবেন? সকলকে শুভ সন্ধ্যা। আমরা যে আজকে যে আলোচনাটায় বসেছি সেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের উপর। তো সেখানে আমরা দেখেছি যে মোদি
নরেন্দ্র মোদীজি যখন যা ডিসিশন নিয়েছেন সেখানে কোনো ব্যক্তি বিশেষে কিংবা ধর্ম বিশেষে নেননি। সেখানে শিডিউল কাস্ট থেকে শুরু করেন বিভিন্ন মানুষকে উনি স্কোপ দিয়েছেন ফর দ্য ডেভেলপমেন্ট। আসবো আসবো আমাদেরকে এই এর কথাটা আসছে না। আর রয়ে গেল আমরা যদি এই ইলেকশনটাতে আসি বা প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর প্রেসিডেন্ট ইলেকশনে, সেখানে কিন্তু কোনো জায়গাতে হুইপ জারি করা হয় না যে কোনো এমপি যদি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকেও সে রিপ্রেজেন্ট করে, সে কিন্তু তার নিয়ম অনুসারে তার দলের এবং পলিটিক্যাল বেসিসে সে কিন্তু তাকে দিতে পারে ফর দ্য কেস অফ ডেভেলপ। তো সেখানে কোনো ভি না কিংবা তার কোনো মন্ত্রিত্বে কিংবা তার কোনো পদেতেও সেই আঘাতটা আসে না। এখানে যিনি আমাদের তৃণমূলের পদাধিকার আছেন ওনার কাছ থেকে আমি একটা জিনিস এখানে বলবো, যেটি দ্য কমপ্লিট ভোট ফর ডেভেলপমেন্ট। এখানে আমরা একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে লাস্ট দুটো ইলেকশনে দেখেছি তারা নোটার সাথে ফাইট করেছে, তো বিরোধী আসেনি, তারা বিরোধীও আসতে পারেনি, সেখানে তারা নোটার সাথে ফাইট করেছে। তো আমি এইগুলো যদি এখন ডিবেটে না গিয়ে যদি আমরা দেখি যেটা তোমার কাছে হতে যাচ্ছে, সেই ইলেকশনের প্রসপেক্টিভ একজন ক্যান্ডিডেট হলেন মুক্তার আব্বাস নাকভি, এবং উনি কিন্তু আমাদের অটল বিহারী বাজপেয়ীজির সময়ও উনি কিন্তু মন্ত্রিত্ব বহন করেছিলেন এবং যথেষ্ট দক্ষ রাজনীতিবিদ। বেশ, আমি অরিত্রবাবু কিছু বলতে চাইছিলেন, অরিত্রবাবুর কাছে আসবো। অরিত্রবাবু, আমি শুধু দুটো জিনিস বলবো। কংগ্রেসের যিনি মুখপাত্র বসেছেন তিনি বলছিলেন যে তৃণমূল 360 ডিগ্রি ঘুরে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় 360 ডিগ্রি ঘুরে যায়। এবং আমি শুধুমাত্র একটা জিনিস তাদেরকে মনে করিয়ে দিতে চাই, কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা হয়ে গেছে, তাদের কিন্তু কোনো অস্তিত্ব কোনো রাজ্যে নেই, তারা কিন্তু রাজনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা হয়ে গেছে। এবং বিজেপির মুখপাত্রকে আমি একটাই জিনিস বলবো, যিনি বললেন নরেন্দ্র মোদী শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম, সংখ্যালঘু সবাইকে নিয়ে কাজ করে। আমি তাদেরকে একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশের যে এখন যিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি কিন্তু এসসি, এবং তাকে কিন্তু অযোধ্যার রাম মন্দিরে কিন্তু নরেন্দ্র মোদী সরকার ঢুকতে দেয়নি। ধন্যবাদ। বেশ, কিন্তু অরিত্রবাবু এই 360 ডিগ্রি ঘুরে যাওয়াটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সত্যিই তো আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাকে বিরোধী ঐক্য। হ্যাঁ বলুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 360 ডিগ্রি ঘুরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো কথা বলেছে যে আমি রাষ্ট্রপতি নির্বাচনে আমার নাম দেওয়া উচিত ছিল, এরকম কিন্তু বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজেপি যদি বলতো যে মহিলা ক্যান্ডিডেট করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির তো একটা স্ট্র্যাটেজি, এটা তো বিজেপির একটা স্ট্র্যাটেজি, তারা বলবে কেন আগে? সকলের সাথে এটা আলোচনা করে সেটা দল দেখতো, সকলের সাথে আলোচনা করে। এটা তো বিজেপির স্ট্র্যাটেজি, রাজনৈতিক স্ট্র্যাটেজি, এটা বলবে কেন? এটা যদি আজকে আপনাদের ক্ষেত্রে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উল্লেখ করেছে তারা কিন্তু আমি প্রত্যেকের কাছে আসবো, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবে না, প্রত্যেকের কাছে আসবো। হ্যাঁ বলুন অরিত্রবাবু। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মেনশন করেছে তিনি সকলের সাথে আলোচনা করে দেখতো, এবং দেশের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সকলে আশীর্বাদ দিয়ে যদি আজকে রাষ্ট্রপতি করতো, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কিন্তু কোনো অভিযোগ ছিল না, তাতে কিন্তু সেটাকে মেনে নিত। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মেনশন করেছিল। আচ্ছা, দিদা ম্যাম কিছু বলতে চাইছিলেন, বলুন। আমি একটা কথা এখানে বলবো যে যখন আজকে এই প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ঘোষণা হবার আগে সমস্ত ক্যান্ডিডেটকে মানে যতগুলো আমাদের পলিটিক্যাল পার্টি ছিল তাদের সকলকে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকেও সেই নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, কিন্তু তারা অ্যাভয়েড করেছে। তারপরে যখন দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা হয় তখন তারা জানে যে ট্রাইবাল যদি রেগে যায় সেই ক্ষেত্রে তাদের 360 ডিগ্রি সুর ঘুরে যাওয়ার একটা বড় কারণ। তাদেরকে আলোচনা পর্বর জন্য ডাকা হয়েছিল, সেই আলোচনা পর্বতে তারা আমি এখানেও বলবো আলোচনার জন্য ফোন করা হয়েছিল, কিন্তু প্রার্থীর নাম বলা হয়নি। প্রার্থীর নাম ডিক্লেয়ার করা হয়েছিল, এবং যখন ডিক্লেয়ার করা হয়েছিল তারপরেই এই তোমার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত আচমকা ঘোষিত হয়েছিল, এবং রাজনাথ সিং যখন ডাকা হয়েছে কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন না, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে কেউ যায়নি। এবং আমি যেটা বারবার বলছি যে এমপিকে ওনারা হুইপ জারি করতে পারেন না যে কাকে ওনারা ভোট দেবেন, ওনারা নিজেরাও জানেন না যে ওনাদের এমপি আর এমএলএ রা কাকে ভোট দেবে। কেন যদি বাই চান্স কোনো ভোট ট্রাইবাল এগেনস্টে যায়
তাহলে সেটা ওনাদেরও সিচুয়েশনে আসবেন যেটা ওনারা বলছেন যে বিজেপি খালি ড্যামেজ করছে। ইট ক্যান বি ভাইস ভার্সা, এটা ওনাদেরকেও ড্যামেজ করতে পারে। ড্যামেজ কন্ট্রোল নিয়ে আমি আসবো, তার আগে আমি প্রত্যেকের কাছে, আমি পূজা ম্যামের কাছেও আসবো, তবে তার আগে রাজাগোপাল বাবুর কাছে একটু আসি। রাজনৈতিক বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কারণ আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি নির্বাচনে সেই বিরোধী ঐক্য, যেটা আপনিও আমার সঙ্গে, আমি যদি খুব ভুল না করি আপনি আমার সাথে একটা প্যানেলে ছিলেন, সেখানে আপনি বলছিলেন যে এই বিরোধী ঐক্যটা একটা সত্যিই ভালো দিক, কারণ বিরোধী শূন্য এখন দেশ জুড়ে যদি আমরা বলি, যেটা খুবই একটা গণতন্ত্রের জন্য খারাপ বিষয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী ঐক্য, কিন্তু কতদিন এ পর্যন্ত এই বিরোধী ঐক্যটা আমরা দেখতে পাবো, এটা একটা সব থেকে বড় প্রশ্ন ছিল। আর তার কয়েকদিন পরে, রথের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে একটা চির ধরলো আমরা দেখতে পেলাম। অর্থাৎ 24 পর্যন্ত যাওয়া তো দূরস্থ, তার আগেই আমরা এই ছবি। এখনো পর্যন্ত রাষ্ট্রপতি পদপ্রার্থী শুধুমাত্র দেওয়া হয়েছে, এখন 18 জুলাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারই মধ্যে আবার উপরাষ্ট্রপতি নির্বাচন, সেখানে এখনো পর্যন্ত বিরোধীরা কিন্তু কিছু প্রকাশ্যে বলেনি, তাই তারা কি অপেক্ষা করছে? মানে যেই প্রশ্ন আমি একটু বুঝতে পারলাম যে তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছে যে এবার কিন্তু তারা সেই ভুলটা করবে না, এনডিএ প্রার্থী ঘোষণার পরেই তারা মাঠে নামবে। হ্যাঁ, দেখুন, যে রাষ্ট্রপতি নির্বাচনের যখন প্রস্তুতি চলছিল তখন ভারতবর্ষের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট একটু ভিন্ন ছিল। গোড়ার দিকে যেটা ছিল যে ইলেকট্রাল কলেজ মানে সেখানে পার্লামেন্টের সদস্যরা থাকেন বা রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভার সদস্যরা থাকেন, বিধান পরিষদের সদস্যরা থাকেন না, যাই হোক। তো সেখানে দেখা গেছিল বিজেপির বা এনডিএ এর সংখ্যা গরিষ্ঠতা নেই, কিছুটা কম আছে। তো তার ফলে একটা অপোজিশনের মধ্যে ভাবনা চিন্তা এসেছিল, যদি সবাই একসঙ্গে মিলিত হয় তাহলে হয়তো বিজেপিকে ধাক্কা দেওয়া যাবে, এরকম একটা ভাবনা চিন্তা বা স্বপ্ন তৈরি হয়েছিল। কিন্তু সেই স্বপ্নটা অনেকটাই জল ধুয়ে দেয় মহারাষ্ট্রের যে ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটলো। শিবসেনা তাদের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ বেরিয়ে গিয়ে বিজেপির সঙ্গে যে অ্যালায়েন্স করলো, তাতে পরিষ্কার ঘটে গেল যে রাজনৈতিক প্রেক্ষাপটটা পাল্টে যাচ্ছে। এটা হচ্ছে যে পরিষ্কার, এটা খেয়াল। তারপরেও আমরা দেখলাম যে ওয়াইএসআর তারা যখনই দ্রৌপদী মুর্মুর নাম এলো, অন্ধ্রে যারা চালাচ্ছে সরকার, ওয়াইএসআর কংগ্রেস, তারা বললো তারা সমর্থন করবে। এবং বিজু পটনায়ক ছিলেন, নবীন পটনায়কের বিজু জনতা দল, তারাও জানিয়ে দিল তারা দ্রৌপদী মুর্মুকে গর্বের সঙ্গে ভোট দেবে। এবং এর ফলেও যেটা ঘটছে যে যেহেতু একজন ট্রাইবাল, ভারতবর্ষের ট্রাইবাল স্টেট ঝাড়খণ্ড, তাদেরও মধ্যে দোনাবোনা আছে, এখনো সবাই ঠিক মতন বলেনি কে কি করবে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে আর সেরকম দাঁড়ানোর জায়গা নেই। যখন এটা বোঝা গেল তখনই কিন্তু কেউ কেউ বললো আগের থেকে জানালে আমরা হয়তো প্রার্থী আলাদা করতাম। তো যাই হোক, কিন্তু দেখা গেছে যে দ্রৌপদী মুর্মু নিজে ফোন বোধহয় করেছিলেন নানান রাজনৈতিক ব্যক্তিত্বকে, মানে যশবন্ত সিনহার নমিনেশনের আগে। যাই হোক, সে বিতর্কে আমার ঢোকার কথা নয়, রাজনীতির মানুষরা এসেছেন, তারা সেই বিতর্কে ঢুকবেন। এখন ভাইস প্রেসিডেন্টের ব্যাপারটা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মানে বিধানসভার সদস্যরা ভোট দেন, এখানে কেবলমাত্র লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা তারাই ভোট দেন, এবং রাজ্যসভার নমিনেটেড মেম্বার ভোট দিতে পারেন, কিন্তু লোকসভা নমিনেটেড মেম্বার ভোট দিতে পারে। এটা নিয়ম, অ্যাকচুয়ালি সংবিধানে এ ধরনের কথা বলা আছে। বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে যারা একটু খবর রাখেন যে সংসদের কি পজিশন, তারা পরিষ্কার জানছেন যে দেখতে পাচ্ছেন যে এনডিএর একটা ম্যাসিভ মেজরিটি আছে। সুতরাং এখানে এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রার্থী, দেখুন কোনো প্রার্থী তো আপনি তো ভাইস প্রেসিডেন্ট তো আর যে কেউকে করতে পারেন না, একজন নাম করা ব্যক্তিকে আপনাকে করতে হবে। কোন নাম করা ব্যক্তি হারতে চায় আপনি বলুন তো? একটা এটাকে হেরে যাবো ব্যাপারটা তো মোটামুটি তাই যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ব্যাপারটা। এবং যেহেতু আপনি গোড়ায় প্রতিবেদনে সুন্দর বলেছিলেন, যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি রাজ্যসভা পরিচালনা করবেন। রাজ্যসভায় বিজেপির বা এনডিএর মেজরিটি নেই। হ্যাঁ, সুতরাং খুব ঘুঘু রাজনৈতিকবিদকে বসাতে হবে, সে একটু ভুল করলেই বিপদ আছে। সুতরাং এমন লোককে বসানো যাবে না যে ওই কাজটা পারবে না। বিজেপিকে নানান জিনিস ভাবতে হচ্ছে। তো আরিফ মোহাম্মদ খান অনেক উল্টোপাল্টা কথা বলে দেন, আমার মনে হয় না
ওনাকে ওই পোস্টে বসাবে। যাই হোক, আমি কোনো স্পেকুলেশনের দিকে যাচ্ছি না। তো যেটা পরিষ্কার যে সেখানে এনডিএ মেজরিটি আছে এবং হট করে কোনো ব্যক্তি, নামকরা ব্যক্তি রাজি হবেন না লড়তে, কেন তিনি জানেন হারটা নিশ্চিত। যশবন্ত সিং যখন দাঁড়িয়েছিলেন উনি ভাবছিলেন বোধহয় একটা ফাইট হবে এবং হয়তো জিতেও যেতে পারেন, এরকম একটা ঐক্যের ভাবনা তৈরি হয়েছিল। সেই ঐক্যটা তো দেখা গেছে যে উদ্ধব ঠাকরে যখন ক্ষমতাচ্যুত হয়ে গেছেন, অপোজিশনের একটা মহারাষ্ট্র আর কি নয়, মানে বড় রাজ্য, মানে ভারতবর্ষের অর্থনৈতিক ক্যাপিটাল, প্রচুর টাকা পয়সা সেখানে আছে, বুঝতেই পারছেন। সুতরাং মহারাষ্ট্র হাত ছেড়ে চলে যাবার পরে অপোজিশন ইউনিটি ভীষণভাবে মার খেয়েছে। বাস্তব চিত্র হচ্ছে যে অপোজিশন একসঙ্গে সবাই দাঁড়িয়েও উপরাষ্ট্রপতির পোস্টটাকে ছিনিয়ে নিতে পারবেন, এটা সবাই যারা একটু খবর রাখেন তারা বুঝতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে কারো মাথা ব্যথা নেই, তাই না? যে জিনিসটা তো হারা গে ব্যাপারটা, যে জিনিসটা হেরে যাবার ব্যাপার রয়েছে, সেখানে কেন কেউ মাথা মাথা এই করবে, ব্যবহার করবে বলুন? সুতরাং ওইটা হবে, একটা প্রার্থী দেওয়া হবে, অথবা হতে পারে যদি কোনো নামকরা মানুষ থাকেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থাকেন যারা একটা ইমেজ ভালো আছে, তাকে হয়তো মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কেন সেটা কেউ চাইবে না। যদি একজন আমি জানি না নাকবি সাহেবের কতটা ইমেজ আছে, মোটামুটি নিরপেক্ষ মানুষ হিসেবে হয়তো জানে না, বিজেপি হয়তো সেটাই লক্ষ্য করছে, হয়তো সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো জিতে যাবার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে। তো অপোজিশন জানে কিছু করার নেই, আইদার ভোট বয়কট করো অথবা বিজেপির ক্যান্ডিডেট যদি মোটামুটি ভালো হয় তাকে জিতে দাও, এই একটা জায়গায় যাচ্ছে বলেই আমার ধারণা। বেশ, আমি একটু পূজা ম্যামের কাছে আসবো। আমি কথা বলতে পারিনি প্রথমবার, আমি এবার যে বিষয়টা নিয়ে আসবো, এই যে বিরোধী ঐক্যের কথাটা বারবার বলা হচ্ছিল, এবং আমি দেখলাম যে বিরোধী ঐক্যের কথা নিয়ে আমরা এত আলোচনা করছি, বিরোধী ঐক্যের কথা বলছি, 24-এর আগে একটা লক্ষ্য বিরোধী ঐক্য, আমি এখানে প্যানেলের মধ্যেই সেই সৌজন্যতাটা দেখতে পেলাম না, কারণ এখানে আপনাদের মধ্যেই সেই বাকবিতনটা জড়িয়ে যাচ্ছিলেন আপনারা। তো সেই বিরোধী ঐক্যে তাহলে একটা তো বিরাট ধাক্কা খাচ্ছে, কি বলবেন? মানে বরাবরের একটা স্বভাব যে ব্যাক স্টেপ করা, সেটা করেছেন। তো আজকে আমরা মানুষের কথা ভাবি, আমরা যখনই জোটের কথা, জোটের জন্য গেছি, বা আমরা যখনই কোনো রকম একটা সমঝোতাতে গেছি, সেটা একটা ভেবে, যে মানুষের, জনগণের কথা ভেবে গেছি। বন্ধু সাইনবোর্ড, অথচ ওরা ওই ডোবাতে এসেই যান কখনো। তো আমার বক্তব্য একটাই, যে আজকে দেখুন এই যে মহুয়া মৈত্র, এগুলোতে আমি মানে যাচ্ছেই না, মানে এদেরকে প্রচার দেওয়াটাই, মানে ওরা প্রত্যেকবার এক একজন হিন্দুত্বের তাস, একজন মানে অন্য একটা সম্প্রদায়ের তোষণের মাইনরিটির তাস খেলছেন, যাই হচ্ছে, একটাকে ঘোরাতে গিয়ে আরেকটা, মানে মোদিকে বরাবর সেভ করে যাচ্ছেন আর দিদিকে বরাবর মোদি, মানে যেটা এই অনেকদিন ধরে আজকে যে 1% আমাদের বিরোধীতে, তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু সরে আসার দরকার ছিল না। আজকে মমতা ব্যানার্জি কে জুতোটা উনি মেরেছেন যশবন্ত সিনহাকে, এর আগে উনি এত বড় অপমানিত আর কেউ হয়, মানে উনাকে বোধহয় আর করেননি আর কি। মানে উনি কেন যে ওই বিজেপি আরএসএস এর হাত ছেড়ে কেন দিদি ভাইকে মানে নিজের দিদি বানাতে গেছিলেন, উনি ধর্মের মাও কোনোদিন হতে পারেননি, আমরা আগেও দেখেছি সেই ঘটনা। মানে উনি সৎ মা হয়ে থেকেছেন, উনি কারোর দিদি ভাইও হতে পারবেন না, ঠিক আছে। মোদির বোন নিশ্চয়ই আছেন, কারণ কি ওনারা যেভাবে চলছেন, যেই স্ট্র্যাটেজিতে ওনারা চলছেন, আজকে এইটা নিশ্চিত আমি যে বিজেপি হয়তো কোনো মাইনরিটি, হয়তো না, মানে মাইনরিটি থেকেই ওনারা ওই কমিউনিটি থেকেই একজন কাউকে দেবেন। আর নাকবির ব্যাপারটা আসছে, মুক্তার আব্বাস নাকবিজির কথা আসছে এই কারণে, যেহেতু উনি নিজেই ইস্তফা দিয়ে বলেছিলেন যে আমার এখনো রাজনৈতিক কেরিয়ার শেষ হয়নি, মানে একটা কোথাও একটা। তো আজকে মাইনরিটির তাসটা ওনারা বিজেপিরা খেলতে চাইছেন, কারণ ভোট ব্যাংকিং এর একটা কথা আছে, আর সাম্প্রদায়িকতা তো ওদের একটা মানে রক্তে আর কি, যে কিছু না কিছু একটা করে আমরা আসবো,
মানে ক্ষমতায় ওদেরকে আসতে হবে 24-এ, কারণ মানুষ এই প্রসঙ্গে আমি আসবো দিতায়া ম্যামের কাছে, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে আপনারা তো সর্বভারতীয় স্তরে প্রধান বিরোধী দল, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আপনাদের দল থেকে একটা নামও আপনারা উঠে আসলো না? মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় সেই মুখটা আপনারা হতে পারলেন না? এটা একটা প্রশ্ন। উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও তো সেই একই প্রশ্ন উঠে আসছে। দেখুন, আমরা সবাই একটা গল্পের কথা মনে আছে, ওই কাঠুরে আর কুড়ুলের একটা গল্প আছে, যে কাঠ কাটতে গেছিল, যে তখন মানে কুড়ুলটা জলে পড়ে গেছে, তখন ভগবান এসে বলছে, ওই জল দেবতা এসে বললেন যে আচ্ছা প্রথম একটা রূপোর কুড়ুল দিলেন, বললেন এটা আপনার, না সোনার কুড়ুল দিলেন প্রথম, তখন বললেন এটা আপনার, বললেন না না এটা আমার না, আমার কাঠের। তারপরে রূপো, তারপরে ব্রোঞ্জ, কিন্তু তারপরে খুশি হয়ে উনি দিলেন। এটা ঠিক সেই গল্পটা হয়েছে আজকে। দেখুন, কংগ্রেস দেওয়ার একটা, আমরা 18 দল মিলে একটা জোট করেছিলাম বিরোধী, ও দেখুন আমরা প্রধান বিরোধী জোট হতে বিরোধী ন্যাশনালে, আমার রাষ্ট্রপতি নির্বাচনে যে আমরা যত করি ভরসা করেছিলাম, আমরা আরেকবার বিশ্বাস করেছিলাম, নিশ্চয়ই করেছি, আমরা ভুল করেছি, কারণ কি ভেবেছিলাম হয়তো এটা যদি একটা বিরোধী মুখ বা বিরোধী ঐক্য হয়ে উঠবে, মানে যশবন্ত সিনহা, তো সেইটা মানে ওই তাহলে দ্বিতীয়বার আমরা কংগ্রেসকে দেখতে পাচ্ছি না, তাই তো? দেখছি আমরা, কারণ কি এইটার প্রতি আমরা একটু, হ্যাঁ, তো দেখা যাক আগে প্রার্থী ঘোষণা করুক বা দেখি, কারণ সময় তো আছে, সুপ্রিমো কি ডিসিশন নেবেন আমরা দেখছি যে কি, কারণ কি আমি তো সবটা বলতে পারবো না এখানে বসে, আমরা কেউই পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের মানে এআইসিসি থেকে কোনো নির্দেশ না আসছে, ততক্ষণ আমরা আপনাকে আমি দিতা ম্যামের কাছে আসবো। যেটা বলছিলেন অরিত্র বাবু এবং পূজা ম্যামও দুজনেই একই বিষয়, এই সাম্প্রদায়িকতা ইস্যুটা নিয়ে ঠিক যে ভাষাটা বললেন পূজা ম্যাম, আমি সেটা বলবো না অবশ্যই, আমি ওই প্রশ্নের উত্তর নেব। সাম্প্রদায়িকতা যেটা বিজেপির মধ্যে রয়েছে, বারবার সেই উস্কানিমূলক মন্তব্য থেকে শুরু করে যে কোনো বিষয় নিয়েই হয়, এবং এবার এই মুসলিম মুখ যে উঠে আসছে সেখানেও কোথাও একটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন নুপুর শর্মার মন্তব্যকে ঘিরে। এছাড়াও আরো একাধিক ইস্যু রয়েছে। এটা কংগ্রেসের এবং তৃণমূলের বক্তব্য। দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচনে এখানে আমাদের প্রাধান্য হলো তোমার, যেটা আমি আগেও বলেছি, যে আমাদের মূল মন্ত্র, আমাদের ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র সবকে সাথ সবকা বিকাশ। তো সেই জায়গাটা থেকে যদি আমি ভাবি, তাহলে আমাদের উপরাষ্ট্র নির্বাচনে দাদা একটা খুব সুন্দর অঙ্ক দিয়েছেন, যে আমরা জানি যে আমাদের আপার হাউসে মোটামুটি 92 এমপিস এর সমর্থন আছে, লোয়ার হাউসে ইউপি ইলেকশনের বাই ইলেকশনের পর আমরা দেখছি বাইপোলের পর 303। তাহলে আমরা যদি লোয়ার হাউস আর আপার হাউসকে মিলিত করি, তাহলে রাজ্যসভা আর লোকসভা থেকেই আমাদের অ্যাপ্রক্সলি 395 এমপিস এর সমর্থন আছে। তো সেখানে যেখানে তোমার কংগ্রেস মোটামুটি ভেন্টিলেশনের পর্যায়ে পৌঁছে গেছে, তো সেখানে তাদের প্রার্থী দেওয়া হোক কি না হোক সেই জায়গাটাতে আসছে না, কেননা যে ভোট মার্জিন যেটা নির্ধারণ করছে সেটা হলো 388 এমপিস এর। তো আমার মনে হয় যে বিজেপি অলরেডি সেখানে 58% এর আপ মেজরিটিতে আছে। তো সেখানে তাদের, আমাদের ভারতীয় জনতা পার্টিরই উপরাষ্ট্রপতি সুন্দরভাবে নির্বাচন হবে, এবং যেই তোমার হোক না কেন তাকে আমাদের সসম্মানে সগৌরবে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই স্বীকৃতি দেবে। অ্যান্ড অল ওভার ইন্ডিয়া বিভিন্ন রকম ছোট ছোট পার্টির অ্যালায়েন্সেস আছে, নর্থ ইস্টে কিছু পার্টি আছে, দাদা যেটা বললেন, যেমন কি আমরা দেখেছি যে অল ইন্ডিয়া আর্নি ডিএমকেরও একটা তোমার সাপোর্ট আছে, এখন শিবসেনার কিছু সংখ্যক সাপোর্ট আসবে। তো সেখান থেকে মিলিয়ে ঝুলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং উপরাষ্ট্রপতি ইলেকশনে কোথাও ভারতীয় জনতা পার্টিকে বাধা দেওয়ার মতো কোনো বিরোধী দলনেতাই কিংবা বিরোধী দল আপাতত স্থাপন নিজেরাকে করতে পারছে না। আর রয়ে গেল সাম্প্রদায়িকের তকমা, এটা আমি আগেও অনেক জায়গায় বলেছি, এখনো বলছি, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির আন্ডারে যে বিভিন্ন প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো হিজাব কিংবা সেগুলো কোনো ধর্ম দেখে দিচ্ছে না। তো সেখানে আমাদের এই সাম্প্রদায়িক কথাটা খাটে না। যখন আমরা একটা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প দিচ্ছি, তখন সেটা একটা মুসলিম ফ্যামিলিতেও যাচ্ছে, একটা জৈন ফ্যামিলিতেও, একটা তোমার হিন্দু ফ্যামিলিতেও যাচ্ছে। তাহলে এইখানে বারবার সাম্প্রদায়িক কথাটা কেন আসছে? তাহলে এখানে আমরা সাম্প্রদায়িকের তকমা নিজেদের স্বার্থে, নিজেদের
ধর্মকে বিভাজন করবার জন্য আমরা যে রাজনীতি করছি, সেই রাজনীতির তো এখানে দরকারই নেই। কেন আজকে আমরা যে আলোচনায় বিষয়ে আসছি সেটা হলো আমাদের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন। সেখানে সাম্প্রদায়িকের এই তকমাটাই আসে না। যেহেতু মুসলিম নামের কথা উঠে আসছে, অন্তত রিপোর্ট বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় সাম্প্রদায়িকের বিভাজনের রাজনীতির কথা উঠে আসছে। পূজা ম্যাম কিছু বলতে চাইছিলেন আই থিঙ্ক। আমি বলতে চাইছি যে প্রথম কথা আমি দিদিভাইকে বলবো যে বেটি বাঁচাও বেটি পড়াও না, বেটি বাঁচাও বিজেপি নেতাও সে, এটা উল্লেখ করবেন এখন থেকে। হ্যাঁ, মানে কারণ আমি দেখছি আজকাল যেমন এখানে বাংলাতে আমি দেখি যে তৃণমূল দলের খাতাতে নাম থাকলে খালাস হয়ে যাচ্ছে, কারণ এখানের মধ্যে এত কটা ধর্ষণের কাণ্ড ঘটে। আমরা ইউপির ঘটনাও দেখেছি, মানে ওখান থেকে এখানকার ইন্সপিরেশন নিয়েছেন আমাদের মমতাদি। যাই হোক, আমার বক্তব্য সেইটা নয়। এখন দেখুন, সাম্প্রদায়িকতার ইস্যু, সেটা আপনারা ক্ষমতায় এসেছেনও সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে। আপনাদের এক একটা মানে সেই গোদ্রাকাণ্ড থেকে ধরতে গেলে আপনাদের শেষ হবে না, পুলওয়ামা থেকে শুরু করে সবকিছু। আপনারা আর বলবেন না যে সাম্প্রদায়িকতা আপনাদের ভিত্তি নয়। আর এই মাইনরিটির তাস, যেখানে আপনারা এতটা মানে এত হিন্দুত্বের মানে তেল মাখছেন এবং অন্যদেরকে মাখাচ্ছেন, তো সেইভাবে মানুষ এখন আপনারা ভারত মাতার গল্প শোনাচ্ছেন। আপনারা আপনাদের যে মানে যাকে আপনারা পুজো করেন, যে শ্যামাপ্রসাদ, যার জন্মদিন গেল, তাতে আপনারা 50 টাকা উপহার দিলেন। মানে উনাকে 50 টাকা কেন, আপনাদের 1000 টাকা গ্যাসের দাম বাড়ানো উচিত ছিল। উনার জন্মদিনে মাত্র 50 টাকা গ্যাসের দাম বাড়িয়ে আপনারা আমাদের জনসাধারণকে উপহার দিলেন। আপনারা এটা নিয়ে তো মুখ খুলছেন না। আজকে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি আপনাদের হলে খালি তোমার আপনারা ডিজেলের দামটার ক্ষেত্রে তো আসছে না, সেখানে স্টেট গভর্নমেন্টের কর্তাও আছে, আপনি তো জানেন ভালো রকম। তার জন্য আপনারা চাইছেন, কর্তাও তো আছে আপনারা এখানে। অরিত্র বাবু কিছু বলুন, আমাদের তো আমাদের দাম কমে না খায়, তাহলে এইবারের প্রেসিডেন্ট আপনাদের পছন্দ হবে না। এটা পরে পরবর্তী সময় দেখা যাবে। আমাদের মমতা ব্যানার্জি উনার শিরদাঁড়াটা আরেকবার সোজা রাখতে পারেন কিনা, কারণ উনি বলে থাকেন যে নিজের বিদ্যে বুদ্ধি আর ঘরের বউ ধার দিতে নেই, অথচ নিজের বিদ্যে বুদ্ধিটা যদি একটু কাজে লাগাতে পারতেন, তাহলে হয়তো উনার নেতা নেত্রীদেরকেও এইভাবে অন্যের ভয়ে, গারদে পুরার ভয়ে উনাকেও মত পরিবর্তন করতে হতো না। আর যখন তখন এর সাথে দোস্তি, এর সাথে কুস্তি করে নিজের যে একটা জায়গা, সেটাকে উনি আস্তে আস্তে ক্রমশ এটাকে যত মানুষ ওনাকে বিশ্বাস করার চেষ্টা করছে। আজকে বাংলায় যখন উনি প্রথম বসেছিলেন নেতৃত্ব দেওয়ার জন্য, একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমরা সবাই খুশি হয়েছিলাম, গর্বিত। আজকে কংগ্রেসই তো ওনাকে এনে বসিয়েছে, কিন্তু এর পরে এসেছিলেন সর্বভারতীয় স্তরে বিরোধিতায় কংগ্রেস রয়েছে, দিতা ম্যাম বলছেন লেভেলে বিরোধিতায় নেই। ওরা আগের দুটো ইলেকশনে যাদের সাথে লড়াই করেছে সেটা হলো নোটার পার্সেন্টেজের সাথে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লড়াই করেছে। সেখানে মনে আছে নিশ্চয়ই, আমি কারচুপি করে আমরা সর্বভারতীয় লেভেলে আসি। আপনারা যত চেষ্টাই করুন না কেন, একদিন জনগণ কথা বলবে। কারণ মানুষের পেটে কিভাবে আগুন জ্বলছে আর ঘরে সংসারে কিভাবে আগুন জ্বলছে, এটা লোক বুঝতে পারছে। হয়তো সবকা বিকাশ সবকা সাথ, আমাদের পশ্চিমবাংলার বিরুদ্ধে আমরাও লড়াই করছি দিদি, আপনার পাশে আমরাও দাঁড়িয়ে লড়াই করছি। এদেরকে ছাড়া ওনারা চেনে না, হাম দো হামারে দো। তো এখন এটা সবকা সাথ সবকা বিকাশ না, অনলি মোদির বিকাশ হচ্ছে। হ্যাঁ, আর পিএম কেয়ার ফান্ড নিয়ে তো কোথায় প্রশ্ন তো তোলেন না একবারও। আজকে আমাদের রাহুল গান্ধীকে আমাদের বাপের সম্পত্তি ন্যাশনাল হেরাল্ড নিয়ে ইডিতে হাজিরা দিতে হচ্ছে। এখানে আমরা যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে আসি দিদি, আমরা যদি খালি উপরাষ্ট্রপতি নির্বাচনে আসি, বেশ 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 আমি দুজনকে বিরত করব, আমি দুজনকেই বিরত করব। আমি 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 এই জায়গা থেকে দুজনকে বিরত করে আমি হ্যাঁ হ্যাঁ দিতা ম্যাম লাস্ট আমি বলছি যে এখানে যদি উপরাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির নির্বাচন, যেটা আজকে টপিক তুমি দিলে, সেই বেসিসে যদি আমি বলি, সেখানে 62% আপ মেজরিটি বিজেপি আর বিদ্যে এনডিএ অ্যালায়েন্সেস আছে। সেখানে বাকি দলের সমর্থন আসছে কি না আসছে সেই জায়গাটাতেই আমি আসছি না। আর পূজা ম্যাম যেটা বলছেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে হিট করছেন বারবার, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে উনি যতবারও হিট করুক আমাদের তাতে কিছু বলবার নেই, কিন্তু আমার কথা হলো সর্বভারতীয় লেভেলে ওনারা বিরোধী দল, সর্বভারতীয় লেভেলে ওনারা বিরোধী দল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নোটার সাথে লড়াই করে আজকে এই জায়গায় নোটার সাথে লড়াই করেছে লাস্ট দুটো ইলেকশনে, ওনারা নোটার সাথে লড়াই করেছে। আর আপনাদের একটু স্পেসিফাই করি এবার, ইউনাইটেড অপোজিশন 22%-এর এখন ভোটেরও জায়গাতে নেই।
বেশ উপরাষ্ট্রপতি বেশ 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 নির্বাচনে। আমরা আলোচনায় আসি, আমরা বেরিয়ে যাচ্ছি, মূল আলোচনা থেকে আমরা কোথাও বেরিয়ে যাচ্ছি। আমি একটু স্পেসিফাই করি এবার। আমি একটা প্রশ্ন, এই যে মানে তরজাটা হলো বলি আমার একটা প্রশ্ন রয়েছে পূজা ম্যামের কাছে, যে এই যে মূল্য বৃদ্ধি, সমস্ত কিছু নিয়ে, গ্যাসের দাম বৃদ্ধি, সবকিছু, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, কংগ্রেসের ভূমিকাটা কি বলুন তো? মানে কংগ্রেস কতটা একদম মাঠে নামছে, এটা নিয়েও তো একটা প্রশ্ন রয়েছে। আমি একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে। দেখুন আজকে কংগ্রেসের ভূমিকা যদি বলেন, এই তো জাস্ট এখনই আমরা পশ্চিমবঙ্গের ওই তারাতলা সিএসির সামনে আমরা করে এলাম, মানে আজকে একটা ডেপুটেশন দিয়ে এলাম। কেন? কারণ কি কলকাতার যে ইউনিটের দাম এত বেশি, ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি, হ্যাঁ, পার ইউনিট কস্টটা এতটা বেশি, প্রায় 7 টাকা। আজকে দেখুন কংগ্রেস প্রতিনিয়ত একের পর এক এজিটেশন করছে, প্রোটেস্ট করছে, রাস্তায় নামছে, সত্যাগ্রহ করছি আমরা অগ্নিপথ নিয়ে। আজকে যা হচ্ছে, কিন্তু আপনারা বলুন একবার, মিডিয়া আমাদেরকে সাথ দিচ্ছে? আপনারা কেন এটা গদি মিডিয়া হয়ে গেছে? কোন মিডিয়াটা আমাদেরকে দেখায়? কারা দেখায়? কোন খবরের কাগজে? আমরা যে এত হাজার হাজার লোক নিয়ে ধর্ণা করছি, ডেপুটেশন করছি, কোনটাতে আমাদের ছবি বেরোয়? হয় না। তো ম্যাডাম আমরা অনেক চেষ্টা করছি। আজকে আমরা কারা গদি মিডিয়া, কারা কাকে বললেন আপনি? গদি মিডিয়া আপনি দেখুন, কাল আজকে এই আনন্দ বলুন, বলুন টিভি চ্যানেল যে আজকে, কারণ কি আজকে ওনাদের উপর প্রেসার আছে, চাপ আছে, আমরা সবটাই তো জানি। ভূমিকা দেখা যাচ্ছে কতটা, এই প্রশ্নটা উঠলো কারণ কি সত্যিই সেই ভূমিকাটা কি রয়েছে সর্বভারতীয় স্তরে? আপনারা যে জায়গায় রয়েছেন, বিরোধী রয়েছে, প্রধান বিরোধী, সেই ভূমিকাটা রয়েছে, আর আপনারা বলছেন যে মিডিয়ায় আপনাদের দেখাচ্ছে না। ভূমিকাটা কোথায়? আপনাকে বলতে হবে ভূমিকাটা কোথায়। ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 17 থেকে 18টা দল নিয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ, সেই প্রধান মুখটা আপনার দলের কেউ হতে পারতো না? আপনারা সর্বভারতীয় স্তরে প্রধান দল আছেন। বলছি আজকে 75 বছরে এই প্রথমবার এআইসিসি তে ঢুকে পুলিশ আমাদের নেতৃত্বদেরকে যেভাবে মেরেছে, যেভাবে হেনস্থা করেছে, আজকে কংগ্রেসের থেকে এত ভয় কোথায়? আজকে যদি কংগ্রেস দলটা সাইনবোর্ডই হয়ে থাকে, তাহলে আজকে আমাদের নেতৃত্বদের, এই পি চিদম্বরম জি কে বলুন, আমাদের মহিলা নেতৃত্ব যারা ছিল ওখানে, কিভাবে টেনে হিচড়ে পুলিশের ভূমিকাটা দেখেছেন একবারও? আজকে দিল্লিতে আমরা যেভাবে সত্যাগ্রহে মার খেয়েছি, যেভাবে আন্দোলনগুলো করেছি, দেখুন সেটা কেন করেছে? আজকে ভয় থেকে সংবাদপত্র বারবার সরব হয়েছেন। আজকে শাসক দলের এরাজ্যে শাসক দলের একাধিক দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যম যথেষ্ট তৎপর, যথেষ্ট সরব হয়েছে। ভূমিকা কোথায় আপনাদের? প্রোগ্রামগুলো হচ্ছে, আমাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে, আমি আপনাকে টাইম, ডেট, ডিটেইলসে বলে দেব। একের পর এক যে আমরা প্রদেশ থেকে প্রোগ্রামগুলো করছি, কোথায় এদের খবর? কোথায়? থাকে না ম্যাডাম। হয়তো আপনারা দেখাচ্ছেন, একজন দেখাচ্ছে না, কারণ কি ওদেরও খেয়ে পড়ে বেঁচে থাকার সওয়াল আছে, কারণ ওদেরও সংসার ধর্ম আছে। কারণ এই যে দুটো সরকার যেভাবে ভিন্ডিকটিভলি চলছে, চোখের ইশারাতে মারিয়ে দিচ্ছে, চোখের ইশারাতে কেস করে দিচ্ছে, বাচ্চা ছেলেপুলেগুলো যখন আমাদের মিছিল মিটিং আসে গাজার কেস দিয়ে উঠিয়ে দিচ্ছে। আমরা সবকিছু জানি ম্যাডাম, আমরা সবটা দেখি। আজকে এইরকম দুটো সরকারের সাথে আমরা লড়ছি, যারা মানুষের কথা চিন্তাই করছে না, যারা নিজেদের পকেটে ভরাতে। আমরা কেন? আজকে তো মানুষের উঠে আসা দরকার। আজকে পরপর গ্যাসের দাম বৃদ্ধি হলো। সাধারণ মানুষের কথা আপনারা ভাবেন, আপনারা বারবার একটা কথা বলেন, সাধারণ মানুষের কথা ভাবেন। আপনারা যে কারণে এই ভোটে জেতা জয়লাভটাকে পরে আপনাদের প্রায়োরিটি, আপনারা সাধারণ মানুষের হয়ে কাজ করেন, সাধারণ মানুষের কথা ভাবেন। তাহলে সাধারণ মানুষের ভরসাটা কোথায়? ভরসার জায়গাটা কোথায়? কি বললেন? সাধারণ মানুষই ভরসাটা করতে পারছে না কেন? রাষ্ট্রপতি নির্বাচনে যদি আসে, তাহলে সেখানে আমাদের বিরোধী দলনেতাদের দুজনকে বিরত করলাম। আমি একটু অরিত্র বাবুর কাছে আসি। বেশ, আমরা কোথাও আলোচনার বিষয় থেকে এড়িয়ে যাচ্ছি। আমরা প্লিজ, আমি একটু অরিত্র বাবুর কাছে, অরিত্র বাবু কিছু বলতে চাইছিলেন, আমি আসবো। তার আগে পূজা ম্যামকে আমার একটা কথা বলার রয়েছে। ও কোনো মিডিয়া, কোনো সংবাদ মাধ্যম কি বলেছে সেটা আমি জানি না, প্রত্যেকটা একটা তাদের পলিসি থাকতেই পারে, কিন্তু আমি এখানে বসে এটা বলতে পারি না, আপনিও বলতে পারেন না, এটা আমার বলে দেওয়া দরকার। এবং আজকে যদি আমি আমার নিজের কথাটা বলবো, আমি যেখানে বসে রয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে, তাহলে যদি সেটাই হতো তাহলে আজকে বোধহয় আমার প্যানেলে আপনিও থাকতেন না। যদি সেটাই হতো তাহলে আপনি থাকতেন না। আমি আমার বিষয়টা বললাম।
আমি একদম বারণ করছি না, আমরা প্যানেলে থাকি, আমরা কথা বলি, আমাদের কথাটা তুলে ধরি, কিন্তু কিন্তু যে আজকে যখন এই যে খবরের কাগজগুলো বাড়ি বাড়িতে আসে, কটাতে আমাদের খবর থাকে? আপনি দেখবেন তো কালকে, আজকে আজকে আমি বাড়িতে ফিরেছি 5:30টায় তারাতলাতে, ওই ডেপুটেশন দিয়ে আমাদের লোক ছিল ওখানে। কালকে একটু দেখবেন সকালবেলা উঠে কটা খবরের কাগজে ওই খবরটা বেরিয়ে। বেশ, আমরা যে নির্বাচন নিয়ে অরিত্র কথা বাবুর বলছি, কাছে সেই আসছি। নির্বাচনে বেশ বেশ আসাটা বেশ বেশ আমাদের অরিত্র বাবুর দরকার। কাছে আমি আসবো। অরিত্র বাবু, এই যে মুক্তার আব্বাস নাকভি, আমরা মূল আলোচনায় আসি। মুক্তার আব্বাস নাকভির নাম যে উঠে আসছে, একটা মুসলিম নাম, যে নিয়েও একটা তরজা শুরু হয়েছে, এবং আপনারাই বলছেন যে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। যদি এই নামটাই প্রস্তাবিত হয় এনডিএর তরফ থেকে, তাহলে আপনাদের কি পদক্ষেপ থাকবে, কি করবেন আপনারা? দেখুন, ওই প্রশ্নের উত্তরে আমি আসবো, কিন্তু তার আগে আমি 2-3টে জিনিস আমি তার আগে হ্যাঁ, একটুখানি অবশ্যই, উল্লেখ করে অবশ্যই, দেওয়া বলুন। আমার মনে হয় জরুরি। কংগ্রেস আর বিজেপি যেই এলিগেশন গুলো এনেছে, আমি তো ওদের মতন প্যানেলের মাঝখানে ঢুকে সৌজন্যতা বোধ ভাঙচুর করার রাজনীতি করি না। আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি। বেশ। কংগ্রেস যেই জিনিসগুলো বলছে যে তাদের কোনো ডেলিগেশন তারা জমা দিচ্ছে, তাদের অ্যাক্টিভিটি মিডিয়া কভারেজ করছে না, আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা হয়ে গেছে। তাদের কিন্তু পুরো ভারতবর্ষে কোনো অস্তিত্ব বলে কিছু নেই। প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেসের ভূমিকা যেটা রয়েছে সেটা লজ্জাজনক, এবং বিজেপির যে মুখপাত্র রয়েছে তাকে আমি বলবো যে দিদি, পশ্চিমবাংলায় প্রথমে দেখুন বিজেপির কি অস্তিত্ব রয়েছে। তৃণমূল কংগ্রেস দরজাটা বন্ধ করে রেখেছে। যেদিনকে তৃণমূল কংগ্রেস দরজাটা খুলে যাবে, বিজেপির দলটা উড়ে যাবে। পশ্চিমবাংলায় বিজেপি বলে কোনো অস্তিত্ব থাকবে না। একের পর এক এমএলএ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র আমরা হর্স ট্রেডিং এর রাজনীতি করি না, আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের রায়কে মাথায় রেখে পাথেয় করে সেই রাজনীতিটা করি বলে আমরা দরজাটাকে বন্ধ করে রেখেছি। এবার আমি আপনার প্রশ্নে আসছি। দেখুন, বিজেপির থেকে যেই উপরাষ্ট্রপতি নির্বাচনে যার নাম ঘোষণা করেছে নাকভিজি, আমি বলবো না নাকভিজি খুবই খারাপ লোক, বিজেপি থেকে যার নাম দিয়েছে সেই আমি এগুলোতে আসবো না। আমি যেই একটা সাধারণ কথায় আসবো, এতদিন বিজেপি কিন্তু কোনো মুসলিমকে এত বড় পোস্টে কিন্তু বিজেপি দেয়নি। বিজেপি যেটা করেছে আগাগোড়া সেটা সাম্প্রদায়িক রাজনীতি, এবং শুধুমাত্র নুপুর শর্মার কেসটাকে ড্যামেজ কন্ট্রোল দেওয়ার জন্য বিজেপি কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে বা নেবে। আমি এখনো বলবো না তাদের নাম ঘোষণা হয়ে গেছে, বা হয়তো ফিউচারে তার নাম ঘোষণা হবে, কারণ তিনি দৌড়ে সব থেকে এগিয়ে আছে। আরেকটা জিনিসে যেটা বলবো, যে দল এটা সিদ্ধান্ত নেবে, দলনেত্রী আছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার নির্দেশে এই দল এটার আলোচনা করে এই সিদ্ধান্তটা নেবে। এবং তার সাথে যদি কেউ জোট করতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে জোট করলে সে করতে পারে, কিন্তু বিজেপির দালালি করবে না। জোট করলে একদম অনেস্ট ভাবে জোট করুন, বিজেপির দালালি করে। এখানে সিপিএম কংগ্রেস যারা রয়েছে তারা শুধুমাত্র ওপরে যারা সেন্ট্রাল টিমে রয়েছে তারা হয়তো জোট করে, কিন্তু নিচে যারা রয়েছে, যারা প্রদেশ কংগ্রেস যারা রয়েছে, তারা কিন্তু সিপিএম এর দালাল, বিজেপির দালাল হয়ে রয়েছে। কারণ আমরা দেখেছি যে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ, সিপিএম এর ভোট পার্সেন্টেজ টোটাল কিন্তু বিজেপিতে গেছে। তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিন্তু কমেনি। আমরা 2021 সালের নির্বাচনেও দেখেছি তৃণমূলের ভোট পার্সেন্টেজ যেখানে বেড়েছে, সিপিএম এর ভোট পার্সেন্টেজ এবং কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কিন্তু ওখানে কমেছে, আর বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়ে। তাহলে এখান থেকে এটা জলের মতন পরিষ্কার যে ভোটটা কোথায় যাচ্ছে। ধন্যবাদ। বেশ, আমি এই ভোট পার্সেন্টেজ নিয়ে পূজা ম্যামের কাছে আসবো এবং দ্বিতীয় ম্যামের কাছেও আসবো। রাজাগোপাল বাবুর কাছে আমি এখন এই মুহূর্তে একটু রাজাগোপাল বাবুর কাছে যাই। রাজাগোপাল বাবু, এবার যে প্রশ্নটা আপনার কাছে রয়েছে, আপনি এতক্ষণ আলোচনায় ছিলেন, এই যে বারবার একটা সাম্প্রদায়িক বিষয় চলেই আসছে, আমরা এমনিতেও একটা খুব সেন্সিটিভ ইস্যুর মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছি। একের পর এক নুপুর শর্মার মন্তব্য, মহুয়া মৈত্রের মন্তব্য, নির্মল মাঝির মন্তব্য, একাধিক মন্তব্যকে ঘিরে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আর ঠিক এই সময় উপরাষ্ট্রপতি নির্বাচন নজরে আমাদের রয়েছে প্রত্যেকের, এবং সেখানেও একটা মুসলিম নাম উঠে আসছে এনডিএর তরফে, যেটা সত্যি একটা নজর কাটছে আরো বিশেষ করে। সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলে দিচ্ছে যে বিভাজনের রাজনীতি, সেটা কোথাও ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই মুসলিম মুখটা নিয়ে আসছে বিরোধী। এটাও একটা রাজনৈতিক, একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি বিজেপি। প্রশ্নটা কাকে করলেন? রাজাগোপাল বাবু, আপনাকেই করলাম, বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, ব্যাপারটা খেয়াল রাখতে হবে, উপরাষ্ট্রপতির কাজ 5টা বছর, হ্যাঁ 5 বছরের দায়িত্বে থাকেন। এই নির্বাচনের সময় কি ঘটছে না ঘটছে
হ্যাঁ, কোন ধর্মের বিরুদ্ধে কে কি বলছে, এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট ঘটনা, বুঝলেন? তো এইগুলো তো আর সবসময় থাকবে না। তো যখন রাজনৈতিক স্ট্র্যাটেজি করতে হয় তখন ওই সাময়িক ঘটনা দেখে একটা 5 বছরের স্ট্র্যাটেজি করা যায় না। এটা যারা করেন তারা রাজনীতিটা শেখেননি বা বোঝেননি। তো ব্যাপারটা হচ্ছে যে 5 বছর ধরে চলতে হবে, রাজ্যসভাটাকে চালাতে হবে, এমন একজন দক্ষ রাজনীতিবিদকে দরকার। তার ফলে দ্রৌপদী মুর্মুর মতো নাম এসেছে কিন্তু প্রেসিডেন্ট, নট কিন্তু ভাইস প্রেসিডেন্ট। কারণ ভাইস প্রেসিডেন্টের কাজটা কিন্তু দ্রৌপদী মূর্তি যেমন সরল সাদাসিধে মানুষ, তার পক্ষে হয়তো ওই জটিল কাজটা করা খুব সব নয়। এদিকে আবার নাজমা হেপতুল অসাধারণ এর সঙ্গে কাজ করেছিল অতীতে। সুতরাং মানে এই এই জায়গাতে যখন আপনি রাজ্যসভার চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্ট করবেন, এমন একজনকে ভাবতে হবে যার মাধ্যম দিয়ে আপনি রাজ্যসভাটা আপনার নিজের কন্ট্রোলে থাকবে, একই সঙ্গে যে ধরনের সামাজিক একটা প্রভাব বিস্তারের চেষ্টা সবাই করেছে। মানে আমি একটু বলে নিই, অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামের নাম প্রস্তাব করেছিলেন। এপিজে আব্দুল কালাম মুসলমান বলে ভারতবর্ষের মানুষ কেউ চেনে না। তিনি একজন এয়ার স্পেস সায়েন্টিস্ট, জগৎ জোড়া তার নামটা এসেছিল এই কারণে যে যেন বিরোধিতা না হয়, তবুও বিরোধিতা হয়েছিল, তার বিরুদ্ধেও কিন্তু ক্যান্ডিডেট ছিল। যাই হোক, সে প্রশ্নটা সেখানে নয়। ভারতবর্ষের সমাজে সব ধর্মের মানুষের গুরুত্ব আছে, সব ধর্মের মানুষ নানান জায়গায় যেতে পেরেছেন, কারুকে অস্বীকার করা যায় না, সবাইকেই মর্যাদা দিতে হবে। এই উপলব্ধি সব পার্টি আজকাল করছেন। এটা আনন্দের এবং গর্বের যে ইন্ডিয়া বিলংস টু এভরিবডি। কেউ একজন বললেন সবকা সাথ সবকা কিছু। যাই হোক, সে বিতর্কে আমি ঢুকবো না, যেহেতু এটা পলিটিক্যাল স্লোগান। কিন্তু যেটা পরিষ্কার যে কেউ যদি মুসলমান কোন মানুষের নাম প্রস্তাব করে, তার ধর্মের জন্য নয়, তার যোগ্যতার জন্য। এইটা আমরা মাঝে মাঝে ভুলে যাই যে সে মানুষটার যোগ্যতা। আমরা অনেক সময় হাই সেকেন্ডারিতে মুসলমান নিয়ে পারে, মুসলমান বলে সে কি তার সে তো যোগ্যতা ভিত্তি করে হাই সেকেন্ডারি ফার্স্ট। এই ধরনের যারা করেন তারা নিজেদেরকে ছোট করছে। তারা ভাবছেন হয়তো আমরা সংখ্যালঘুদের গুরুত্বের কথা ভাবছি, না, আপনি নিজেকে ছোট করছেন। কেননা কোনো ধর্মকে এইভাবে করা যায় না। মুসলমানরা ভারতবর্ষ রাজত্ব করেছে, তার বিরাট তাদের খ্যাতি রয়েছে। আমি সেই বিতর্কে আমি ঢোকার প্রয়োজন নেই কোনো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যোগ্যতম ব্যক্তি বিজেপির টোটাল কমান্ড আছে, এটা মোটামুটি সবাই স্বীকার করবে। যাই হোক, স্বীকার না করলেও কিছু করার নেই। এখন কেউ যদি আমাকে বলেন না আপনাকে মানছি না, নানান তথ্য নানান ঘটনা বলতে পারেন, কিন্তু যে তথ্যটা কাজে লাগবে সেটা পরিষ্কার বিজেপির পক্ষে। এখন এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি মোটামুটি ভাবে ঠিক করে ফেলেছে যে একজন সংখ্যালঘু মানুষকে থাকলে তাদের রাজনৈতিক বিস্তারটা সুবিধা হবে। এই মুহূর্তে কি রূপু শর্মা কি মহুয়া মিত্র কি বলেছে এগুলো আনইম্পর্টেন্ট, তার রাজনৈতিক বিস্তারটা সুবিধা হবে। পশ্চিমবঙ্গে 33% মতো সংখ্যালঘু। আমি যদি বলি সংখ্যালঘুকে আমি মানি না, আমি একেবারে ভুল স্ট্র্যাটেজিতে যাব। আমাকে স্বীকার করতেই হবে সংখ্যালঘু ইম্পর্টেন্ট। তাদেরকে আমি অসম্মানও করতে পারবো না, তাদেরকে সম্মান দিয়েই রাজনৈতিক দলীয় তৈরি করতে হবে। এবং সেই উপলব্ধিটা যদি হয় তাহলে কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক পথ পাল্টে। আমি একজন সংখ্যালঘুকে সম্মান দেবো তার ভোট ব্যাংক আছে বলে অত্যন্ত অন্যায়। এতকাল যারা করে এসেছেন ভারতবর্ষের এই যে সংখ্যালঘু থেকেও বা পিছিয়ে পড়া থেকেও তারা ওই জায়গায় যেতে পেরেছেন। দ্রৌপদী মুর্মু মানে কি অবস্থা, তার দেশের বাড়িতে এই সবে বোধহয় ইলেকট্রিসিটি যাচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছে বলে কি ধরনের অবস্থা থেকে উপরে উঠেছে। আমরা সেইটাই বিবেচনা করব, এত পিছিয়ে পড়া থেকে, এত প্রতিকূলতার মধ্য থেকে তিনি দাঁড়িয়েছেন, ওই জায়গায় যেতে পেরেছে। এটাই আমাদের গর্বের আনন্দ। ভারতবর্ষের প্রজাতন্ত্র এটাই স্বীকৃতি দেয় যে পরিবারের ভিত্তি করে কেউ বড় হবে না, একেবারে নিচের তলায় মানুষ সেও প্রজাতন্ত্রের টপ জায়গায় যেতে পারে। এটাই হচ্ছে আমাদের গর্ব। এটাই আমাদেরকে ভারতীয় বলে নিজেদেরকে আলাদা একটা অনুভূতি আমাদের মধ্যে চলে আসে। তো যাই হোক, যে নির্বাচন যেটা আসছে, বিরোধীরা তাদের ঐক্য বজায় রাখুক। আমরা চাই বিরোধী থাকুক, গঠনমূলক বিরোধিতা থাকুক, প্রচারমূলক বিরোধী নয়। আমি কিছু করব, প্রচার পাবো, তাহলে তো আমার একটা লক্ষ্য রয়ে গেছে প্রচার। আমার যদি লক্ষ্য থাকে যে আমি মানুষের কাছে পৌঁছবো, তাই না,
মা ফলেষু কদাচন, আমি কখনোই প্রচার কি হলো না হলো সেই দিকে আমি নজর দেব। আমি যে নিরলস ভাবে বন্দ্যোপাধ্যায় নিরলস ভাবে কিন্তু মানুষের সঙ্গে ছিলেন, ভোটে জিতেছেন। বামপন্থীরা নিরলস ভাবে মানুষের সঙ্গে ছিল। আজকে বলা হচ্ছে যে আমি কংগ্রেস মার খাচ্ছে। 72 আমার ছোট বয়সে দেখার সুযোগ রয়েছে কিভাবে বামপন্থীদের ধরে ধরে মেরেছে কংগ্রেসের শাসকেরা। আমি রাজনৈতিক বক্তব্য রাখি না, কিন্তু এটা সত্যি ঘটনা, এগুলো কেউ অস্বীকার করতে পারে না। কি ঘটেছে 72 পশ্চিমবঙ্গে, নির্মম নিষ্ঠুরতা কাকে বলে মানুষ দেখেছে। যাই হোক, সে আমার চোখে দেখা, বাচ্চা ছেলের চোখে আমি সেগুলো এখনো আমার স্মৃতিতে ভেসে আসে। কিন্তু যে কথা আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে বিরোধীরা ঐক্য বজায় রাখুক, সরকারের যে সমস্ত ত্রুটিগুলো হচ্ছে তুলে ধরুক কোথায় ত্রুটি, তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে। মানুষ উপকৃত হবে যে এই ত্রুটি এই জিনিস হবে। যেমন ধরুন ফার্ম বিল ত্রুটি রয়ে গেছে, কৃষকদের ভয়ে রয়ে গেছে, এটা থাকলে বিপদ হতে পারে। সে ফার্ম বিলের হয়তো অনেক ভালো গুণ আছে, সেগুলো বোঝাতে পারেনি, ভয়টা সরকার কাটাতে পারে। একেবারে বিরোধিতা থাকার ফলে সেই বিল সরকার তুলেছে, এবং সরকার আগামী দিনে তাদেরকে বোঝাতে হবে কেন প্রয়োজন আছে, তারপরেই বিল আসবে। একটা কোথাও ঐক্যের বোধহয় প্রয়োজন আছে। আমি সেটাই আশা করব যে বিরোধীরা তাদের ঐক্য বজায় রাখুক এবং সহজে নার্ভাস না হয়ে, কোথায় নার্ভাস হয়ে গেল, এই মহারাষ্ট্রের গভর্নমেন্ট ভেঙে যাওয়াতে একটা নার্ভাসনেস দেখা যাচ্ছে। সেই নার্ভাসনেসটা থেকে কাটিয়ে আসতে পারলেই বোধহয় তারা এই এগোতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ। একদমই। আমি তিনটি রাজনৈতিক দলের মুখপাত্র রয়েছেন, প্রত্যেকের কাছে আমি একবার করে আসবো, সময় আমাদের শেষের দিকে, আমি সংক্ষেপে উত্তর নেব প্রত্যেকের কাছ থেকে। আমি অরিত্রবাবুর কাছে এবং পূজা ম্যামের কাছে একই প্রশ্ন থাকবে, আমি একটু অরিত্রবাবুর কাছে আসবো। যে ব্যাপারটা রাজগোপাল বাবু বললেন যে যোগ্যতা সবার আগে ফার্স্ট প্রায়োরিটি, হ্যাঁ, রাজনৈতিক একটা বিস্তারের কথা মাথায় রেখেই এই মুসলিম নামের কথা বলতে পারছে বিজেপির তরফ থেকে, সেটা বলা যেতে পারে। কিন্তু একটা বিষয়, যদি দ্রৌপদী মুর্মু সংখ্যাতত্ত্বের দিকে এগিয়ে রয়েছে, জিতে রয়েছেন আমরা বলতে পারি, 18 জুলাই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমরা কি পাবো? দ্বিতীয় মহিলা মুখ পাবো এবং পাবো প্রথম আদিবাসী। সেটা তো একটা আমাদের দেশের জন্য কোথাও ভালো। ঠিক সেই রকম ভাবেই একজন সংখ্যালঘু নাম যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হিসেবে এগিয়ে আসে বা নাম উঠে আসে, সেটাও তো আমাদের জন্য ভালো। তাহলে বারবার এই বিভাজনের রাজনীতি উস্কে দিয়ে আপনারাও তো কোথাও একটা বিভাজনের বিষয় উস্কে দিচ্ছেন। এবং সবার আগে দেখুন, আপনি তো উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারি না, তাহলে একটা যোগ্যতা, সেটা কোথাও একটা ফার্স্ট প্রায়োরিটি রয়েছে, তারপরেই সেই নামটা উঠে আসছে, শুধুই উঠে আসছে না। এটা নিয়ে কি বলবেন? এটা তো একটা সত্যি একটা মেইন একটা বিষয়। অরিত্র বাবু। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? দেখুন, আমরা কোনো সময়ই বলিনি যে বিজেপি যদি কোনো সংখ্যালঘুকে করে উপরাষ্ট্রপতি নির্বাচনে তাকে যদি ক্যান্ডিডেট ঘোষণা করে তাহলে আমাদের কোনো সমস্যা আছে, এটা কিন্তু আমরা কোনোদিনই বলিনি, বা আমি এখনো ওই প্যানেলে কিন্তু থাকাকালীন কিন্তু বলিনি। আমরা শুধুমাত্র উল্লেখ করেছি যে বিজেপি কেন সাম্প্রদায়িক তকমা দিয়ে রাজনীতিটা করার চেষ্টা করে, এটাই আমরা বলেছি। আরেকটা জিনিস দ্রৌপদী মুর্মুর ব্যাপারে বলবো যে দ্রৌপদী মুর্মু এসটি, তিনি আজকে যদি রাষ্ট্রপতি হয় তাহলে এটা সত্যি আমাদের খুব গর্ব যে ভারতবর্ষে একটা অনেকটা উপরে উঠে গেছে, ভারতবর্ষে একটা ডেভেলপ কান্ট্রি হিসাবে হচ্ছে, ভারতবর্ষের প্রজাতন্ত্র মানুষের জন্য, ভারতবর্ষ সকল মানুষের জন্য সেটা একটা মুখ হচ্ছে। কিন্তু আমরা সেখানে দেখেছি রামনাথ কোবিন্দজি কিন্তু এসটি হয়ে কিন্তু তাকে বিজেপি রাম মন্দিরে কিন্তু ঢুকতে দেয়নি, এটা কিন্তু আমরা দেখেছি। সুতরাং বিজেপি এই জিনিসগুলো কিছু আছে যেগুলো আমাদের সকলকে, আমরা সকলে দেখি যে বিজেপি এই জিনিসগুলো করে। ওনারা শুধুমাত্র ভোটের সময় সংখ্যালঘু, মাইনরিটি এগুলো তকমা দিয়ে তারা ভোটে জিতে যায়, এবং ভোটের পরে বিজেপি যেটা সেই কালচারটা ফলো করে, যে নীতিটা ফলো করে, সেই নীতিতে থাকে। আর যশবন্ত সিনহা, তিনি নিজে খুব একজন, তিনি অলরেডি একজন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, এবং তিনি নিজেও খুব দক্ষ এই পদটার জন্য, রাষ্ট্রপতি নির্বাচনের এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সকলের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই ক্যান্ডিডেটকে দেবে। আমি ভরসা রাখি এবং আশা রাখি যে সেও খুবই দক্ষ হবে এবং বিজেপির জন্য প্রচন্ড একটা স্ট্রং ফাইট দেবে। ধন্যবাদ। আমি পূজা ম্যাম কিছু বলতে চাইছেন? পূজা ম্যাম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে?
আই থিঙ্ক নেটওয়ার্ক ইস্যু হয়েছে। আবার আমি দিতা ম্যামের কাছে আসবো। দিতা ম্যাম, সেই একই রাজনৈতিক তকমা, আমার মনে হয় যে কোনোভাবে কোনো সমস্যা নেই একজন মুসলিম মুখ হলে, যেটা বলা হলো তৃণমূলের তরফ থেকে, সেই নিয়ে তিনি কোনো কথা বলছেন না, কিন্তু সেই আবার একটা সেই বিভাজনের কথা, একটা সাম্প্রদায়িক তকমা নিয়ে শুরু, এবং ভোটের সময় একটা ভালো বিষয়, কিন্তু ভোট ফুরলেই পাজি বিজেপি, এই একটা বিষয় উঠে আসলো। না, ভারতীয় জনতা পার্টি কোনোদিন বিভাজন করেনি। তাহলে তোমার আজকে যেটা আমি বললাম যে রাজনৈতিক পার্টি উইথ ডিফারেন্স, আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে পার্টিবাদ তন্ত্র দেখেছি, কিন্তু পারিবারিক তন্ত্রটা কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সেইভাবে দেখিনি। আমরা তাহলে আজকে এত ভালো ভালো আজকে আমরা রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতি আজকে আমরা পেতাম না। আর রয়ে গেল, আমি যদি একদম এখনকার যদি কথায় আসি, মুক্তার আব্বাস নাকভি, উনি কিন্তু ওনার অ্যাকসেপ্টেবিলিটি, একটা তোমার সুন্দরভাবে একটা তার প্রেজেন্টেশন, পলিটিক্যালি নিরপেক্ষ থাকা, যদিও সে একটা দলকে অবশ্যই সেটা দলকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু দলের আগেও হলো তোমার পার্টি, সেটা হলো আমাদের হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। দলের আগে হলো তো, হ্যাঁ কথাটা কেটে গেল হয়তো। তো দলের আগে আমরা জানি যে আমাদের দেশ, তো আমরা সকলে সেই জায়গাটাকে আসি। তো সেটা যদি আমরা দেখি, যে আমি আগেও বলেছি যে ডেভেলপমেন্ট, ভোট ফর ডেভেলপমেন্ট আর ভোট ফর গ্রোথ, যদি পার্টি উইথ ডিফারেন্স আমরা ভারতীয় জনতা পার্টিকে বলে থাকি, তাহলে সেই দিক থেকে আমরা কিন্তু দেখবো যে মোদিজির ক্যাবিনেটে এখনো অব্দি অটল বিহারী বাজপেয়ীজির থেকে 2জন মন্ত্রিত্ব এখনো আছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, নেটওয়ার্ক ইস্যু আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু একসময় এমওএস ছিলেন। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, বলুন বলুন। একটা সময় উনি কিন্তু এমওএস ছিলেন ফর দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট। তো সেখান থেকে উনি কিন্তু বিভিন্ন রকমের কাজ করেছেন, এবং প্রায় একটা লং পিরিয়ড অফ টাইম উনি ডেপুটি লিডার অফ হাউস ইন রাজ্যসভাও ছিলেন। তো সেখান থেকে ওনার যে একটা তত্ত্বাবধান, ওনার যে একটা রাজনৈতিক পরিদর্শন, কিংবা আমরা যদি একটা বড় লেভেলে বলতে পারি, তো সেখান থেকে তার অ্যাকসেপ্টেবিলিটি এবং তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। সেই কারণে উনি হলো সব থেকে বেশি প্রেজেন্টেবল ক্যান্ডিডেট অফ ভারতীয় জনতা পার্টি অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট। কিন্তু এর বাইরেও অনেক আরো আমাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটস কিংবা ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটসরা আছেন। তারা এবার কতটা দৌড়ে আগে আছেন পরে আছেন, সেটা তো অ্যাজ আ নাম আমরা ঘোষণা হওয়ার পরেই সেটাতে আসতে পারবো। কিন্তু সেখানেও আমি বারবার বলছি যে অ্যাজ আ কেস অফ মেজরিটি, যেই তো দাদা আরেকবার বলেছিলেন খুব সুন্দর একটা পয়েন্ট, যেই তো এই ইলেকশনটা একদম এমপি কেন্দ্রিক। দেখো, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা জানি যে এমএলএ ইলেকশন প্লেজ আ ইম্পর্টেন্ট রোল, কিন্তু ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে এমএলএ এর কোনো ভূমিকা নেই। এখানে খালি তোমার আপার হাউস আর লোয়ার হাউস অফ এমপিস, আর তার সাথে তোমার নমিনেটেড ল মেম্বারসরা ভোট দেবেন। তো সেইখান থেকে আমাদের 58% to 62% অলরেডি মেজরিটি পার্সেন্টেজ অফ বিজেপি ইজ দেয়ার। সুতরাং এখানে দ্বিমতের কোনো প্রশ্ন নেই, এখানে খালি একটি বিপুল ভোটে জয়যুক্ত। আমি এখনো বলবো যে স্টিল ইন্ডিয়ার যত রকমের ডাইভার্সিটি থাকুক না কেন, আমাদের ভারতবর্ষ জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে কন্যাকুমারী এখনো এক, এবং ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে আর লড়বে। সময় শেষের দিকে আমি একটাই কথা বলবো যে বিজেপির কাছে একটাই বড় কোয়ালিফিকেশন, সেটা হলো চাটুকারিতা। আমি একটা জিনিস বলতে চাইছি যে দেখুন, আমি সাম্প্রদায়িকতা, ইস্যু ভিত্তিক রাষ্ট্রপতি নির্বাচন এগুলো আমি বলছি না। আমি বলছি যে ওনাকে একটা নবীন পট্টনায়কের সেন্টিমেন্টটা উনি গাপ করেছেন, সবকিছু ঠিক আছে, ফাইন। আমি একটা কথাই বলছি, ওই যে আমার শ্রদ্ধেয় দাদা বললেন যে এপিজে আব্দুল কালামের কথা, ওনার মতো প্রেসিডেন্ট আর কোবিন্দের মতো প্রেসিডেন্ট যিনি হাত জোর করে থাকবেন, আমি চাই না আরেকজন যিনি সত্যিই ভালো মানুষ, সত্যিই মানে উনার একটা আমি কমিউনিটির কে আমি যদি একটু তুলে নিয়ে যেতে চাই, সব ঠিক আছে, কিন্তু উনিও যখন হাত জোর করে থাকবেন সেটা দেখতে ভালো লাগবে না। আমরা সেই হাত জোরটাকে বারণ করেছিলাম, কারণ দেখুন মানে এই চাটুকারিতাটা একটা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বানিয়েছেন, ঠিক আছে, বা হবেন কেউ, কিন্তু এটা একটা অনেকটা বড় পদ। সেখানে প্রণব মুখার্জিও ছিলেন, উনি কখনো হাত জোর করে থাকেননি, এপিজে আব্দুল কালামও থাকেননি। তো ওনারা এত মানে আমি চাই যে সেরকম কোনো মনীষীরা যদি কেউ হয় বা তাতে ভালো হবে। আর দাদাকে আমি আরেকটা কথা বলবো, দাদা আপনার কথা শুনে যে আপনি বললেন যে সিপিএমরা কংগ্রেসদের হাতে এত মার খেয়েছে, তাতে আমি একটা কথাই বলবো, কর্তা এই কথা শুনিয়া ঘোড়ায়ও হাসবে আর কি।
হ্যাঁ, তো এখন ব্যাপারটা হলো যে 34 বছর তাহলে আপনি নিশ্চয়ই দেখেননি বা কোনোভাবে গান্ধারীর রোল পালন করেছিলেন। দাদা ক্ষমা করবেন এভাবে বলছি, কারণ 34 বছর আমরা অনেক অত্যাচারিত হয়েছি কংগ্রেসিরা, তো এটা বললে খুবই ভুল হবে। তো এখন ব্যাপারটা হলো এই রাষ্ট্রপতি নির্বাচনের আমি একটা কথাই বলবো, সাম্প্রদায়িক ইস্যুতেও আমি যাচ্ছি না, কিছুতেই যাচ্ছি না, আমি শুধু বলছি কোয়ালিফিকেশনটা চাটুকারিতা যেন না হয়, কারণ আমরা এটার জন্যই একটা সেরকম লোককে চাইছিলাম, যাই পারলাম না, কারণ এটাও চাটুকারিতার জন্য, একজন দিদিমণির চাটুকারিতার জন্য এটা ভেস্তে গেল। তো আমি চাইবো এই উপরাষ্ট্রপতি নির্বাচনটা যেন সেইরকম করা হয়, কেউ যেন এরকম ভাবে না থাকে। হাত জোর করে। বেশ, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো, সময় একদম শেষ, আমাকে শেষ করতে হবে। প্রত্যেককে ধন্যবাদ জানাবো, আমার সঙ্গে যারা ছিলেন প্রত্যেককে আবারও ধন্যবাদ, এবং ধন্যবাদ জানিয়ে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রপতির পর নজরে এবার উপরাষ্ট্রপতি নির্বাচন, এবং প্রত্যেককেই আমাদেরকে কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে 6ই আগস্ট পর্যন্ত, কারণ ঠিক রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যেমন 18ই জুলাই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক সেরকম ভাবেই 6ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা যে বিরোধী ঐক্যের কথা বারবার দেখেছিলাম, যে বিরোধী ঐক্য আমরা দেখেছিলাম, সেই বিরোধী ঐক্য কিন্তু এবার, অর্থাৎ এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, আলোচনার পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে এবার কিন্তু বিরোধীরা একটু সজাগ, তারা কিন্তু কোথাও গিয়ে আগ বাড়িয়ে নাম ঘোষণা করার দিকে এখনই এগোচ্ছে না। কোথাও এনডিএ প্রার্থীর নাম ঘোষণার পরেই তারা নাম ঘোষণা করবেন, এটা কিন্তু একটা ফ্যাক্টর কাজ করছে ইতিমধ্যেই, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই মুখপাত্রদের কথার মধ্য দিয়েও আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি এই যে মুসলিম নামের কথা উঠে আসছে, সত্যিই তাই, সবার আগে একটা কিন্তু কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় উঠে আসছে, তারও আগে উঠে আসছে যদি আমরা দ্রৌপদী মুর্মুর কথা বলি, সেখানে যদি একটা আদিবাসী মুখ উঠে আসে, একজন মহিলা, দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি পায় দেশ, সেটা যেমন একটা ভালো দিক, ঠিক সেই একইভাবে যদি আমরা নাকভির কথাই বলি, মুক্তার আব্বাস নাকভি, তাহলে সেইটাও তো একই দিক। তাহলে কোথাও গিয়ে বিজেপির এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে একটা ভালো দিক নিয়ে আসলো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিরোধীরা ইতিমধ্যেই বিভাজনের রাজনীতি করছেন, সাম্প্রদায়িকত্বের রাজনীতির কথা বলছেন, সেটা কোথাও গিয়ে আমার মনে হয় যে দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী ক্ষেত্রে তিনি বলেন যে না, আবার 360 ডিগ্রি তিনি ঘুরে যান, যে দ্রৌপদী মুর্মু যদি আগে বলতো ভেবে দেখা যেত। আমার মনে হয় এক্ষেত্রেও সেই একই বিষয় সামনে উঠে আসছে। তবে হ্যাঁ, রাষ্ট্রপতির পাশাপাশি ঠিক উপরাষ্ট্রপতি নির্বাচন কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায়, বিরোধী ঐক্য আবারও আমরা দেখতে পাই কিনা, কারণ ওই যে একটা কথা আছে, রাজনীতিতে শেষ বলে কোথাও হয় না কিছু, তবে রাজনীতির কোথায় গিয়ে দাঁড়ায় আবারও হয়তো বিরোধী ঐক্য আমরা এক ছাতার তলায় দেখতে পেতে পারি। সেটা কিন্তু তার জন্য প্রত্যেকেই সময়ের অপেক্ষা। ফেস অফ এখানে শেষ করছে। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভিতে।